আপনার টাকা পয়সা লাগবে, এখন তো লকডাউন। আমি ওনার কাছে টাকা চাইনি, উনি আমাকে 5,000 টাকা দিয়েছে, তার বিনিময়ে উনি বলেছেন উনি আমার সাথে এক রাত থাকবে। হ্যাঁ, যেহেতু এই ভিডিওটা ও দেখবে, ওর মা বাবা সবাই দেখবে, ওর মা বাবা এখনো অব্দি আমাকে, ওর আত্মীয় স্বজন সবাই আমাকে অবিশ্বাস করে। জানি না আজকের এই ভিডিও করার পরে আমি বেঁচে থাকবো কি মরে যাবো আমার জানা নাই। তবে হ্যাঁ, ও আমাকে বলে 5,000 টাকার বিনিময়ে ও আমার কাছে আমার বাড়িতে একদিন আসবে। আমি একজন ভালো মানুষের সাড়া চাইছিলাম আমার জীবনে, যে না আমি একজন মানুষকে বিয়ে করব, সে আমাকে ভালোবেসে রাখবে। জানি না এই ভিডিওর পরে আমি দুনিয়ায় থাকবো কি থাকবো না। আমি মানসিক ভাবে অনেক ক্লান্ত। আমার মেয়েটাকে কমসে কম ওর বাবা খুলে নেক। আমি সেই দিন পাঠিয়েছিলাম, বলছে বাবার দোকানে যে বলবো বাবা চকলেট কিনে দাও, বাবা আমার মেয়েটাকে দেখলে ভাইয়া বলবেন একটা পড়ি, ঠিক ওর বাবার মতন। কিভাবে অস্বীকার করে, তার বউ লোকের কাছে বলে বেড়ায় এটা আমার পরের সন্তান না, আমি আইন থেকে লড়বো, ডিএনএ টেস্ট করবো, তবে আমি একটাই কথা বলবো, আমার বাচ্চাটাকে এইভাবে জানে না ফেলে। যে এই ভিডিওতে যে কথাগুলো বলছি, ওখানকার গ্রামের যে লোকগুলো শুনবে, আমি যদি একটা মিথ্যে কথা বলি আমার মুখে জানি তারা জুতো মারে। আমি এই মুখ কাউকে দেখাবো না, আমার এই প্রত্যেকটা কথা যদি মিথ্যে হয়, আমি একটাও কথা মিথ্যে বলছি না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাংলাদেশ থেকে, আমার নাম নীরব আর যে নীরব। আমরা বেশি কিছু আশা করে ভুলে এই অনুষ্ঠান থেকে চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষকে কানেক্ট করার জন্য। আজকে আমাদের সঙ্গে একজন বোন যুক্ত হয়েছেন, তিনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন। তার নাম ইশরাত। ইশরাত, আপনার সাথে কি হয়েছে এবং আপনি কি শেয়ার করতে চান আমাদের সঙ্গে, বলুন। আমি আমার দ্বিতীয় স্বামী, তার সাথে আমার বিয়ে হয়েছে। আমি সেটা নিয়ে আমি বলতে চাই, আমার আগে যখন বিয়ে হয় 2011 সালে এপ্রিলের 17 তারিখে আমার প্রথম বিয়ে হয়। আমার সেই স্বামী ধারে আমার একটা সন্তান হয় 2012 সালের নভেম্বরের 5 তারিখে। আর আমার স্বামী 2013 সালের জুন মাসের 9 তারিখে মারা যায়। আমি 2020 সালে একজনকে বিয়ে করি, তার বাড়ি কলকাতায়, মুর্শিদাবাদ জেলা। উনি যখন ওনার সাথে আমার পরিচয় হয় 2020 সালে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে, তখন ওনার সাথে আমার একটা জায়গায় পরিচয় হয়। আমি ইভেন্টে কাজ করতাম, সেই মাধ্যম থেকে একজন আমাকে নাম্বার দেয়, ওনার সাথে দেখা হয়, ওনার সাথে কথা হয়, উনি ওনার নাম্বারটা দেয় আমার ইভেন্টের কাজের মারফত থেকে দিয়ে। উনি আমাকে মেসেজ করে, আমি ওনার সাথে কথা বলি। উনি আমাকে যখন থেকে কথা হয় 22 তারিখ থেকে 2020 সালে, তারপর থেকে উনি আমাকে কোনো জানায়নি উনি বিবাহিত ছিলেন। এবং আমার কাছে সম্পূর্ণ ডকুমেন্ট এখনো অবধি আছে, উনি যে আমায় লুকিয়েছিল, উনি বিয়ে করেছে, ওনার একটা ছেলে আছে, সেই ব্যাপারটাও উনি আমাকে লুকিয়েছে। 2020 সালে এপ্রিল মাসে যখন প্রথম লকডাউন 14 দিনে, তখন উনি একদিন আমাকে ফোন করে। এর মাঝখানে উনি হাই হ্যালো বলেন, সালাম দেন, আপনি কেমন আছেন, কি করছেন, মেসেজে কথা বলতাম। তা উনি আমাকে বললো কি 18 তারিখে, বললো কি আপনার টাকা পয়সা লাগবে, এখন তো লকডাউন। আমি ওনার কাছে টাকা চাইনি, উনি আমাকে 5,000 টাকা দিয়েছে, তার বিনিময়ে উনি বলেছেন উনি আমার সাথে এক রাত থাকবে। হ্যাঁ, যেহেতু এই ভিডিওটা ও দেখবে, ওর মা বাবা সবাই দেখবে, ওর মা বাবা এখনো অব্দি আমাকে, ওর আত্মীয় স্বজন সবাই আমাকে অবিশ্বাস করে। জানি না আজকের এই ভিডিও করার পরে আমি বেঁচে থাকবো কি মরে যাবো আমার জানা নাই। তবে
হ্যাঁ, ও আমাকে বলে ৫,০০০ টাকার বিনিময়ে ও আমার কাছে আমার বাড়িতে একদিন আসবে। ও টাকাটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে যখন আমফান হয় ২০২০ সালের লকডাউনের মধ্যে আমফান হয়, করোনা তখন ছিল। তখন ও আমাকে মেসেজ করে আমফানের পরের দিন। বলছে ২ দিন পরে বলছে কি ২ দিন পরে তো ঈদ, আপনার টাকা পয়সা লাগবে? আমি আপনাকে দিব। আমি বললাম, "না, আমার টাকা পয়সা লাগবে না গো। আমার দরকার নেই। আমার কাছে এখন টাকা আছে।" তো বলল কি, "আমি ঈদের সময় ফোন আমাকে একটা করব।" প্রশ্নের উত্তর দেন। যখন আপনার এই উনি আপনাকে টাকাটা দিলেন, আপনি কোথায় থাকতেন? নাম্বার 1, আমি নাম্বার 2, কলকাতা। আপনি জানার পরেও কেন না, তখন নেটওয়ার্ক চলে জানি যায়? না। তখন জানা হ্যাঁ, হয়নি। তখন আমাদের সম্পর্ক বন্ধুত্ব থেকে শুরু। তখন কিচ্ছু না হয়নি। মানে আমি আমাদের সেটা কিন্তু প্রশ্ন করছি না। আমি আপনাকে বলছি যে জি। আপনি জানলেন যে উনি আপনাকে শারীরিকভাবে চান, তারপরেও আপনি কেন তার সঙ্গে থাকতে চাইছেন? উনি তখন বলেনি। যখন ঈদ ছিল তখন উনি ঈদের পরের দিন আমাকে ফোন করেছে। আমফানের পরে ঈদ হলো। ঈদের পরের দিন উনি আমাকে ফোন করেছে। করার পরে উনি আমাকে বলল যে উনি যে ৫,০০০ টাকা আমাকে দিয়েছে তার বিনিময়ে উনি আমার সাথে দেখা করতে চায়। তারপরে উনি বলল যে, "আমি আপনার সাথে একটা ভালো বন্ধুত্ব করতে চাই।" হ্যাঁ? আমি উনাকে বলেছি যে, "আমার স্বামী মারা গেছে, আমার একটা সন্তান আছে। আর উনি বিয়ে করেনি।" উনি আমায় বলেছে উনি আমায় বিয়ে করেনি। তারপরে উনি আমাকে যখন বলল যে, "আমি যেটা বলেছিলাম ৫,০০০ টাকা দিয়ে আপনার সাথে দেখা করতে চাই, আপনার কাছে থাকতে চাই, সেটা আমি ইয়ার্কির মাধ্যমে বলেছি। হ্যাঁ? তবে আমি আপনার বাড়ি এসে একদিন আপনার সাথে দেখা করতে চাই।" আমার মনের মধ্যে ঐরকম কোনো কিছু ছিল না। ২০২০ সালে আজকে জুন মাসের ৯ তারিখ। উনি জুন মাসের ৯ তারিখ আমার বাড়ি আসে। উনার জন্য আমি রান্না করি। উনি খাওয়া-দাওয়া করে আমার বাড়ি থেকে চলে যায়। আমি দেখলাম যে না, উনার মনের ভিতরে অন্যরকম কোনো কিছু নেই। আমি উনার জন্য খাবার-টাবার রান্না করি। উনি এসে চলে গেছে। চলে যাওয়ার পরে উনি আমাকে বলল আমার সাথে আবার দেখা করবে ১৪ তারিখে জুন মাসে। যখন উনি ১৪ তারিখে জুন মাসে আমার সাথে দেখা করে, উনি দেখা করে সেইদিন উনি আমার বাড়ি, যেই দিন আসে রাতে সেই দিন উনি আমার বাড়িতে থাকে এবং তার পরের দিনও থাকে। থাকার পরে উনি তার পরের দিন চলে যায় শুক্রবার। উনার ফ্রেন্ড ছিল। উনার বন্ধু আমাকে ফোন করে বলল উনার বন্ধুর নাম। আমি বলব কি, যদি আপনারা এইটা হাইড করেন তবে উনার বন্ধুর নাম বলব। উনার বন্ধুর নাম, আমি হাইড করতে পারবো না। আপনি চাইলে বলেন না, চলে না বলেন। তাহলে উনার বন্ধুর নাম বলব না। উনার বন্ধু আমাকে বলল, উনার বন্ধুকে আমি ফোন করলাম। করার পরে বললাম, "ও কোথায়?" বলল, "ও তো চলে গেছে। ওর তো শরীর ভালো না। আমার মা রান্না-টান্না করেছে, ও খেয়েছে। দিয়ে ও চলে গেছে ওর বাড়ি।" তারপরে আমি বললাম, "তাহলে ওর বউ এখানে আসে না?" বলে, "না তো, ওর বউ তো এখানে আসে না। ওর বউ তো থাকে বাড়ি।" আমি বললাম, "ও, ওর বউ বাড়ি থাকে? তাহলে ওর ছেলে-মেয়ে?" বলছে, "ওর ছেলে-মেয়ে নেই তো। ও বিয়ে করছে ১.৫-২ বছর হয়েছে।" আমি বললাম, "ও তাহলে এখানে আসে, তাহলে এর বউ আসে না?" বলছে, "ওর বাবার তো ক্যান্সার, তার জন্য ওর বউ ওখানে দেখে।" আমি জানতাম না ওর বাবার ক্যান্সার বা ওর বউ আছে, বাচ্চা আছে, জানি না। তারপরে ওকে আমি মেসেজ করি। করার পরে বলি যে, "আপনার সাথে আজকের পর থেকে আর আমি কখনো কথা বলব না।" বলছে, "কেন?" আমি বললাম, "আপনি আমাকে লুকিয়েছেন।" বলছে, "কি লুকিয়েছি?" আমি বললাম, "আপনি বিবাহিত?" তখন ও আমাকে মেসেজে শো করে আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা, হ্যাঁ, সালার থানা। আমি এখনো বিয়ে করিনি, কুরানের কসম। এবং কি উনার রিলেটিভের এই মেসেজ আমার কাছে আছে। উনার রিলেটিভ যে হয় তাদেরকে সবাইকে দেখিয়েছি। সবাই জানে উনি এই ব্যাপারটা আমাকে লুকিয়েছে। তারপরে উনি যখন আমার কাছে এই কথাগুলো লুকায়, উনি কান্নাকাটি করে, বলে, আমি মেসেজে ফোন করে মেসেজের মধ্যে বারবার করে বলে যে, "আমি আপনাকে ছেড়ে দিলে আমি মরে যাবো। আমাকে আপনার মতন কেউ এরকম ভালোবাসতে পারেনি। আমি আপনাকে বিয়ে করতে চাই।" ও সেইদিন বাড়ি গেল, ওর শরীর খারাপ, ও রাতে আর আমায় ফোন করেনি। ১ সপ্তাহ পরে উনি আসে। এসে বলে, "আমি আপনাকে বিয়ে করব।"
আমি তখন বললাম, আপনি যে আমায় বিয়ে করবেন আপনি তো জানেন আমার ব্যাপারটা সবকিছু। বলছে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে, আপনার বউ বাচ্চা সত্যিই আছে? ও তখন লুকালো, বলল, না সত্যি আমার বউ বাচ্চা কেউ নেই, আমার বাড়ি গিয়ে আপনি দেখতে পারেন, আপনার বিশ্বাস না হলে তবে আমি আমার বাড়ির লোককে বুঝিয়ে আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো। এখন আমরা বিয়ে করি। তারপরে তার ১ সপ্তাহ পরে আমার একজন পরিচিত আপা ছিল, আমাকে ও বলল, আমি যেই ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের অপোজিটের ফ্ল্যাটে যে দাদা, উনাকে দিয়ে কথা বললাম। উনি বলল যে এত টাকা নিবে, কোর্ট ম্যারেজ করবে। তাই এখানে আমার জানা মতন কোর্ট ম্যারেজ একবার হলে দ্বিতীয়বার হয় না। তা আমাকে আমার বান্ধবী এরা সবাই বুঝিয়েছে যে, তুই আগে খোঁজ কর, ওর বউ বাচ্চা আছে কি আছে তুই দেখ। আমি ভাবলাম যে না, এর আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল ৩-৩.৫ বছর। কিন্তু সে, তার মা বোন তারা সবাই আমাকে বিয়ের জন্য বলেছে, বিয়ে করবে বিয়ে করবে। কিন্তু তাদের খুব চাহিদা ছিল। তাদের চাহিদার মধ্যে ফ্ল্যাট চাই তার ছেলের, সোনার আংটি চাই, চেন চাই, বাইক চাই। আমার দেওয়ার মতন সামর্থ্য ছিল না। আমার ফ্যামিলির তো নেই, কারণ আমি আমার মাকে কাজ করে খাওয়াই। আমার আমার বড় আপা, তার বিয়ে হয়ে তার সংসারে। আমার মেজো আপা বিয়ে হয়ে সে পোড়া মানুষ, সে কত কষ্ট করে, সে সই দিতে সে কাজ করে একটা বয়স্ক লোকের। আমার সেজু আপা, সে একটা সে সত্যি খুব গরিব, আর সে একটা অসহায় মানুষ। তার ক্যান্সার, তার কান পচে, তার মাথা পুরো খারাপ। তাকে আমি যখন যা পারি আমি তাকে দেই। তার হাত ভাঙা। আমি যখন যা পারি তাদের সবাইকে দেখি। কিন্তু যখন ওরা এরকম প্রেশার দিল, তারপরে ওর সাথে আমার হতো না, কারণ ও মারধর করতো। আমার এই স্বামী, উনি যাকে আমি দ্বিতীয় বিয়ে করি, উনি সেটা জানে। জানার পরে উনি যখন বিয়ে করে, বিয়ে করার ১ সপ্তাহ পরে ওনার ফোন চেক করে দেখি ঈদের দিন রাতে আমি মার্চ মাসের মে মাসের ২৮ তারিখে ২০২০ সালে ঈদ হয়, আমফানের ৪ দিনের দিন ঈদ হয়। আমি সেই ডেট দেখে আমি অবাক হয়ে যাই, ৩-৪টা মেয়ের নাম্বার পাই। তার মধ্যে উনার খালাতো বোন, এত বয়স্ক একটা মহিলা, তার ৩টা বিয়ে হয়। হ্যাঁ, উনি তার সাথে ভিডিও কলে কথা বলে। উনার বউ, তখন আমি জানতে পারি যে উনার বউ আছে, বাচ্চা আছে বিয়ের ১ সপ্তাহ মাথায়। তখন উনার বউ, আমি বললাম যে, আপনার বউ যে আছে, আপনি যে আমাকে লুকালেন, আর আপনি যে এই যে এত মেয়েদের সাথে কথা বলেন, আপনার যে ডিভোর্স হয়ে গেছে, যখন ও লিখেছে তখন আমি ওর পুরো ফোনটা দেখলাম। তারপরে ও আমাকে ওর ছেলের, ওর বউয়ের সবার ফটো দেখালো, কান্নাকাটি করলো, হাতে পায়ে ধরলো। বিয়ের ১ সপ্তাহের মাথায় যেই দিন আমি ওর ফোনটা চেক করে দেখলাম, ও লিখেছে যে আমার ডিভোর্স হয়ে গেছে। তখন ওর পুরো সবকিছু আমি বের করলাম। যখন ও আমাকে কারোর সাথে কথা বলতো, কোনো কোম্পানির লোক বা কোনো কাস্টমার আমাকে কনফারেন্স কলে নিত। আর আমাকে বিয়ের পরে ১০ দিনের মাথায় বলে, আমার মা, নিজের মা মারা গেছে। এটা আমার সৎ মা। নিজের মার মরা মুখ দেখেছি ২.৫ মাসের সময়। আমার মনে নেই আমার মা যে কেমন। এটা আমার সৎ মা। বলে তারপরে এরকম করে আমাকে ৬-৭ মাস রাখে। তার মধ্যে কুরবানি ঈদ হয় আগস্ট মাসের ১ তারিখে ২০২০ সালে ১ তারিখে। তার বউ তার বাবার বাড়ি যায়। সে আমাকে উল্টাপাল্টা কথা বলে। আমি শুনে কান্নাকাটি করি। তার বুকের মধ্যে কাটে ব্লেড দিয়ে। আমি তখন তার এইরকম দেখে আমি কান্নাকাটি করি। সে বলে যে, ঠিক আছে আমি এরকম করব না। সে তার শ্বশুরবাড়ি যায়। সে সবসময় আমাকে মিথ্যার আশ্রয় নিয়েছে, মিথ্যে বলতো। তার বউয়ের সাথে তার কোনো রকম ফিজিক্যাল হয় না। কারণ তার বউ অসুস্থ। তার একটা ছেলে হওয়ার পর থেকে তার বিছানায় দাদি থাকে। এক বিছানায় তারা ৪ জন মানুষ থাকে। আমাকে কত রকম মিথ্যে বলেছে। তার বাড়িতে কোনো এই মানে নিচে টাইলস-ফাইলসের কাজ করা ছিল না। দিয়ে রঙের কাজ করানো হয়েছে, টাইলসের কাজ করানো হয়েছে, সব করানো হয়েছে। তার দাদির জন্য আলাদা ঘর। অথচ বলতো তার দাদিকে নিয়ে এক ঘরে তারা থাকতো। ঠিক আছে? এই গেল।
2000 এরকম করে করে আমি তো অনেকগুলো মেন নাম্বার পেয়েছি। হ্যাঁ, অনেকগুলো মেন নাম্বার পেয়েছি। এই নিয়ে ওর সাথে আমার কথা কাটাকাটি ঝগড়া হতো। ঝগড়া হলেই ও গায়ে হাত তুলতো, ঝগড়া হলেই গায়ে হাত তুলতো। আমিও উল্টাপাল্টা বলতাম, কেন আমাকে মিথ্যে কথা বলেছে। আমিও ঝগড়া করতাম। একদিন ওর বউয়ের সাথে আমি বন্ধুত্ব করি, করে আমি কথা বলি। বলার পরে ওর বউ বলে ভেলুরে গিয়ে ওরা ডাক্তার দেখিয়েছে। হ্যাঁ, ওর বউ অসুস্থ, যেখানে ওর বউয়ের নাকি ৩য় বেবি হলে ওর বউ হয় মারা যাবে, নয় ওর বেবিটা মারা যাবে। হ্যাঁ, এইরকম একটা সিচুয়েশনে তাদের শরীর খারাপ, তারা এরকম একটা অবস্থায় পড়ে আছে। তা আমার কথা হচ্ছে গিয়ে, আমি জানতাম না সে আমায় মিথ্যে বলে। আমি একজন ভালো মানুষের সাড়া চাইছিলাম আমার জীবনে, যে না আমি একজন মানুষকে বিয়ে করব, সে আমাকে ভালোবেসে রাখবে। এখানে ওখানে লোকের কাছে সম্পর্কেতে না থেকে একটা মানুষকে বিয়ে করে সে আমার সন্তানকে বাপের সাড়া দিবে, সে আমার সন্তানের বাপ হয়ে থাকবে। আমি বিয়ে করলাম। আর সেই মানুষটা এখন প্রতিনিয়ত দেখি এর ফোন তার ফোন। একটা মেয়ে রোজিনা খাতুন বলে তাকে ফোন করে টাকা চায়। সে আমি বাজারে যাই, সিঁড়ি দিয়ে নেমে বলে কি আমার বউ ফোন করেছে, চেক করে দেখি রোজিনা খাতুন নামে মেয়েটা ফোন করেছে। করার পরে আমি তার ফোন নেই, নিয়ে কথা বলি। মেয়েটা বলে সে আমাকে বিয়ে করেছে। আমার বর বলে যে মানুষ এরকম বলতেই পারে। হ্যাঁ, আমার নাম নিয়ে বলছে মানুষ এরকম বলতেই পারে, তার জন্য তুমি তাকে বিশ্বাস করবে? গেল ওই ঘটনা শেষ। তার বউয়ের সাথে কথা বললাম। তার বউ একদিন বলল যে আমার লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। তখন আমি ওকে বললাম, তুমি যখন ভালোবেসে বিয়ে করলে তাহলে তুমি আমার কাছে কেন স্বীকার করলে না? গেল ও সেদিন সিগারেট দিয়ে বুক জ্বালিয়ে দেয় অনেকটা। তারপরে সে আরো অনেক বড় অন্যায় করে। সেই কথাটা আমি চাই না এখন এই জায়গাটায় বলতে। এর কোনো বুঝলেন কত এই বড় অন্যায়? অন্যায়টা শুনি কত বড়, বলেন। না, এটা বলা যাবে না ভাইয়া, এটা বলতে পারবো না আমি, কারণ সে আমার স্বামী, আমি বলতে পারবো না। তারপরেও সে নিজেকে বেল দিয়ে মেরে তার পিঠে দাগ করে ফেলে। আমার এই ভিডিওটাও উনার বউ দেখার পরে জানি ওর মনে পড়ে যে আমার স্বামীর পিঠে দাগ ছিল। আমার ছেলে জিজ্ঞাসা করছিল, আব্বু তোমার পিঠে কি হয়েছে? হ্যাঁ, লাল লাল করে দিয়েছে। এটা এই ভিডিওটা জানি সেও দেখে আর তার বউও দেখে। তার বউ বলে আমি মিথ্যে বলি, কারণ আমার নামে এত মিথ্যে তার বউয়ের কাছে বলেছে যে তার বউ আমাকে প্রতিনিয়ত মিথ্যেবাদী ছাড়া কিছু বলে না। গেল আমি আপনি যখন প্রেগনেন্ট। মানে উনি নিজে নিজে নিজের পিঠে তেল দিয়ে আঘাত করে আহত হচ্ছে। জি, মেরেছে, মেরেছে। উনি একটা ভুল করেছে, তার জন্য উনি নিজেকে আঘাত করেছেন এবং উনি আমার কাছে ক্ষমা চেয়েছে। এই ভিডিওটা আমার স্বামী উনি যদি দেখে, উনি জানি নিজে যে কতগুলো অন্যায় করেছে আমার সাথে, সেইগুলো জানি সে নিজের নিজের থেকে জানি তার মনে পড়ে। আমি যে আমার মনের ভিতরে হচ্ছিল যে আমি কাকে বলবো, তার বাড়ি তার রিলেটিভ এমন কেউ নাই আমার ব্যাপারে জানে না। আমি এখনো অব্দি রাতে ঘুমাতে পারি না। আমার বান্ধবী, আমার আত্মীয় স্বজন সবাই জানে আমি কি পরিস্থিতিতে আছি। আমার পরিস্থিতির কথা বলে মানে বুঝাবার মতন না, আমি কি পরিস্থিতির মধ্যে আছি। তারপরে 2021 সালে জানুয়ারি মাসের 10 তারিখে তার বউকে আমি ফোন করি রাতের বেলা। আমি লাইনে থাকি, তখন কিছু একটা আমি শুনতে পারি। আমি তখন ফোন করি, করার পরে ওর বউকে আমি বললাম আমার বিয়ে হয়েছে ওর সাথে। ওর বউকে বুঝিয়ে সুঝিয়ে উল্টাপাল্টা বলে শেষ। আমার মাই খান নামে মাই খান নামে একটা আইডি আছে, সেখানে দেখবেন একটা মানে আমার বর আর তার ছেলের ফটো। আমার মানে যে বরের যে প্রথম স্ত্রী উনি এই ফটোটা আমাকে পাঠিয়েছে, পাঠিয়ে বলছে এটা কি আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড এক। তখন আমি বললাম না, যেহেতু আমার হাজবেন্ড, তার আগে আমাকে ফোন করে আমাকে বলছে ওকে বলো না, আমি এগুলো সামলিয়ে নিব, আমার উপরে ছাড়ো, আমি সবগুলো সামলিয়ে নিব। কারণ আমি চাই না লুকিয়ে থাকতে। গেল তার 6 দিনের মাথায় দেখলাম সেই মানুষটা আবার সেই ভুল করে। তখন আমি যখন বলি, তার ভাইয়ের নাম বলি, তার
পাড়ার নাম বলি, তার গ্রামের নাম বলি, তার নাম বলি, সে কি করে, তার বাবার নাম, তার মায়ের নাম, সব নাম বলি, এবং কি ওই মহিলাটারও নাম অব্দি আমি বলি। বলার পরে মহিলা ড্রেসিং টেবিলের মধ্যে রিমোট ভিক্ষা মারে, উপরে তার চাচারা এসেছিল, তখন তাকে কেউ সামলাতে পারে না। মহিলা একটাই কথা বললো যে আমি একটা অসুস্থ মেয়ে হয়ে আমি কতটা স্যাটিসফাই করি, স্যাক্রিফাই করি, আর তুমি একটা অসুস্থ পুরুষ হয়ে তুমি কি করে তুমি দ্বিতীয় বিয়ে করলে। ঠিক আছে, গেল। পরের দিন সকালে তার বউ দুপুর বেলায় অসুস্থ ভিডিও মানে আপনি কলে, বলছেন আপনার হাজবেন্ড অসুস্থ, কিসের অসুস্থ? ওনার হেপাটাইটিস বি, আর কি আছে জানি না। এখন অব্দি ওনার হেলথের ব্যাপারে আমাকে সবকিছু লুকিয়েছে। আমি জানি না ওনার হেপাটাইটিস বি বলে কি আছে, আমি জানতামই না। তারপরে আমি নেট থেকে দেখে দেখে ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করে করে তখন জানতে পারলাম এটা একটা লিভার থেকে, জন্ডিস থেকে লিভারের একটা অসুখ। হ্যাঁ, আর ওনার ওয়াইফের তো আরো অনেক রোগ আছেই। তারপরে সেটা ওদের ব্যাপার। কিন্তু আমার মেয়েটা পেটে আসে তখন ১ মাস আমার মেয়েটা পেটে। সে যখন দুদিন পরে দুপুরবেলায় তার বউ ফোন করেছে ভিডিও কলে দেখবে যে আমার বিয়ে হয়েছে, বিয়ের ম্যারেজ সার্টিফিকেট দেখবে। যখন আমি দেখাই তখন উনি ওইটাকে স্ক্রিনশট করে নিয়ে রাখে। হ্যাঁ, আমার মনের ভিতরে বদমাশি না, ওদের ভিতরে বদমাশি করলো। তার ২ দিন পরে আমার স্বামী কলকাতায় আসলো। তার আগের দিন আমার শ্বশুর বলল যে আমার সাথে উনি বসে একটা আলাপ করবে, কি করবে, যে আমাকে কিভাবে তার থেকে ছাড় করাবে। বলছে আমার নাতি আছে, তার মুখ দেখে, সে মাসুম বাচ্চা, তার মুখ দেখে আমার দুঃখ লাগে, আমার শ্বশুর বলল। আর আমি ১ মাসের প্রেগনেন্ট, ওই অবস্থায় আমার হাজবেন্ড আসে, দেখে আমি পজিটিভ, ডক্টরের কাছে নিয়ে যায়। হ্যাঁ, উনি সবকিছু করে। উনি আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য খুব মানে খুব পড়ে আছে। দিয়ে যাই হোক ৩ মাসের মাথায় আমি উনার বাড়ি যাই। কারণ কলকাতা ওনার যখন একটা ভাড়া ঘর ছিল, সেই ঘরে যা জিনিসপত্র ছিল উনি নিয়ে চলে যায়। আর উনি কলকাতায় এসে আমাকে বলে না। উনার এপি মৌরি কোম্পানি থেকে একটা ইভেন্ট দেয় ২০২০ সালে মার্চ মাসে। হ্যাঁ, হায়াত রেসিডেন্সি বলে একটা 5 স্টার হোটেল আছে ওখানে। উনি ওই কোম্পানিতে মানুষের কাছে ইভেন্টে এন্ট্রি করে উনি চলে যায় অন্য মেয়ের কাছে। তাও আমি ওনাকে ক্ষমা করলাম। আমি উনার বাড়ি গেলাম, উনার চাচারা বলল যে উনি ইভেন্টের জন্য, উনার তখন ছোট চাচাকে আমি চিনতাম না। উনার বাড়ির সামনে গিয়ে আমি খুব চেঁচাই। চেঁচাবার পরে আমি তখন ৩ মাসের প্রেগনেন্ট, আমাকে নিয়ে উনার আরেকটা চাচার বাড়ি গেল। তখন সেই চাচার বউ বলছে যে ওরা ভালোবেসে বিয়ে করেছে, ওর বাপ-মা মেনে নিচ্ছিল না। কারণ মেয়ের বাবার ২ টো বিয়ে ছিল। তার জন্য মেনে নিচ্ছিল না। ও সুসাইড করেছিল মেয়েকে নিয়ে, ওর বাবা মুম্বাই চলে গেছে। অনেক রকমের কিছু হয়েছে, সব ঘটনা শেষ। আমি ওখানে ওইগুলো সব মাটি দিয়ে দিলাম। আমার বর আসলো, আমি বাচ্চা নষ্ট করতে ছিলাম, সে আমাকে নষ্ট করতে দিল না। আমি তার বউকে আমার একেকটা নাম্বার দিয়ে, আমার কাছে আরেকটা ৮০ নাম্বার, একটা ভোডাফোনের একটা নাম্বার ছিল, সেটা দিয়ে মেসেজ করতাম। বলতাম শিল্পা আমার শরীর খুব, মানে ওনার ওয়াইফের নাম, আমি ওকে নাম ধরে ডেকে বলতাম যে আমার শরীরটা খুব খারাপ, তুমি তুমি তাকে আসতে দাও আমার কাছে, তাকে আটকিয়ে রেখো না। আমি একা ঘরে পড়ে থাকতাম, আমি প্রেগনেন্ট অবস্থায়, তাকে আসতে দিত না। তার বউ আমাকে মেসেজ করেছে তুই তো ৫,০০০ টাকায় তার সাথে ১ রাত কাটিয়েছিলিস। আমি বললাম এই তোমার কি বেগুন আর কচু লাগবে, ইলিশ মাছ দিয়ে রান্না করে দিব। তখন ওর বউ হেসে বলল বেগুন আর ইলিশ মাছ খেতে খুব মজা। ও ফোন কেটে দিল। আমি একটা অ্যাপ চালু করেছিলাম, সেই অ্যাপ থেকে ফোন করতাম, আমার বরকে আসতে দিত না। তারপরে সে যখন আসতে শুরু করলো, টাকা পয়সা দিল, আসতো, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেত প্রত্যেকটা চেকআপে। যখন আমার হবার সময় হয়েছে, আমার এত শরীর খারাপ, আমি যেখান থেকে কাজ করেছি সেখান থেকে আমাকে রেফার করেছে নীলরতন হসপিটালে। আমি সেখানে চলে যাই। যাওয়ার পরে তার ভাইয়ের বউয়ের সাথে আমার মাঝখানে কথা হয়েছে। কারণ ওই যে যখন ৩ মাসের পেটে আমার মেয়েকে নিয়ে আমি গেছিলাম,
তার ভাই, তার ভাইয়ের বউ, তাদের নাম্বার আমাকে দেওয়া হয়েছে। তারা আমার সাথে যোগাযোগ করতো, আমার খেয়াল যত্ন নিত, ফোনে ফোনে কথা বলতো। তারা তাদের বাড়ির ব্যাপারে আমাকে বলতো। আমি কি কান্নাকাটি করতাম, কুরবানি গেছে। আমার এত গরুর গোশত খেতে ইচ্ছে করছিল। আমার মনে চাইছিল যে এক টুকরা গরুর গোশত খেতে পারতাম। অথচ তার বাড়িতে তারা কুরবানি দিল। তার ছেলের নামে, তার দাদের নামে, সবার নামে দিল। এক টুকরা কুরবানির গোশত খেতে পারিনি। আগস্ট মাসের 22 তারিখে আমি হসপিটালে ভর্তি হই। আমার খুব পানি ভাঙে। ডাক্তার বলেছে অপারেশন করতে। আমার যে খালাতো ভাই, যার সাথে আমার সম্পর্ক ছিল, সে আমার রিলেটিভে, আমার মায়ের আত্মীয়ের মধ্যে সে আমার খালাতো ভাই হয়। তার একটা বন্ধুকে দিয়ে আমাকে হসপিটালে অ্যাডমিট করায়। ডাক্তার সকালে বলছে যে এইভাবে বলছে যে আপনি লাগাতে পারলেন, জন্ম দিতে পারছেন না, লাগিয়ে ছেড়ে দিলেন। এখন যে মেয়েটার এখানে কেউ নেই, ওইগুলা হাসপাতালের মানুষ কেমন, আমার স্বামী বা এখানে আমাদের ইন্ডিয়ায় যারা আছে কলকাতায়, তারা সবাই জানে তারা কেমন। ডাক্তার দেখছে আমি একা বেডে পড়ে আছি, আমি কাঁদছি, কেউ নেই। বন্ডে সাইন করার জন্য, আমার অপারেশন হবে, বন্ডে সাইন করার জন্য ওই দিক থেকে আমার জন্য সবাই দোয়া করছে। আমার মেজো আপা সই দিতে থাকেন। ওনার কফিলের মা, যাকে উনি দেখেন, উনি আমার জন্য দোয়া করছেন। তার বোনের আমার জন্য দোয়া করছে। রাতে ৯টার সময় আমাকে হসপিটালে ঢুকায়। আর সে তার বাড়ি থেকে অন্য একটা জায়গা, সেখান থেকে বাস ধরে সে বহরমপুর নামে একটা জায়গা আছে, সেখান থেকে সে বাস ধরে সে কলকাতায় আসে। তার বাড়িতে সবাই জানে সে তার কোম্পানির কিসের জন্য এসছে। তারপরে গেল। আমার মেয়ে হয়েছে শুনে নর্মাল আমার ডেলিভারি হয় সোমবার রাতে 10টা 57-তে আমার মেয়ে হয়। আমাকে রুম থেকে, ওই লেবার রুম থেকে রাতে 2টার সময় দেয়। আমার এত যন্ত্রণা। তাকে আমি ফোন করে বলেছি আমার মেয়ে হয়েছে। তার কাছে পাস ছিল, কার্ড, ভিতরে আসার। আমার মেয়ে হয়েছে শুনে সে আসেনি। সকালবেলায় এসছে তার জন্য টাওয়াল আর জামা নিয়ে, অথচ আমার মেয়েকে খুলে ধরেনি। বলছে করোনা আছে, আমি ছোট বাচ্চা ছুতে পারি না। ছুলো না, আমার মেয়েকে ধরেনি। 10 দিনের মাথায় তাকে ডাকছি। তার আমি ভাইয়ের বউকে, তার চাচাকে বলেছি আমার মেয়ে হয়েছে। বলছে আমরা যদি, তার ভাইয়ের বউ বলছে আমি যদি আসি ভাবি, তাহলে এখানে খুব সমস্যা হবে, ওরা জানতে পারলে খুব সমস্যা করবে, আমি আসতে পারবো না। আমার খুব মায়া লাগছে, আমার যখন ডেলিভারি হয় আমার সাথে এরকম হয়, আমার খুব কষ্ট লাগছে। ওর ভাইয়ের বউ আসেনি। ওর চাচাকে বলি, ওর চাচা বলছে আমরা যদি মেনে নিতাম তাহলে আমরা আসতাম। আমরা তোমাকে বাড়ি থেকে বৌমা বলে মানতে পারি না। তুমি যদি আমাদের বাড়ির বৌমা হতে, 2021 সালে উনি আমাকে বলছে আমি যদি বৌমা হতাম তাহলে উনি আমাকে দেখতে আসতো এবং আমার মেয়েকে দেখতে আসতো। আমি 10 দিনের দিন পাশের বেডে একটা খালাকে, একটা মেয়ের মাকে খালা সাজিয়ে তাকে দিয়ে আমি ওখান থেকে নাম কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি আসি। তার বাবা আসে দেখতে। 1 সপ্তাহ পরে, হসপিটাল থেকে আসার 1 সপ্তাহ পরে তাকে নিয়ে ডাক্তার দেখাবার কথা ছিল। আমার মেয়ে 4 দিন আইসিইউতে ভর্তি ছিল, তার জন্ডিস হয়েছিল। আমি সারা রাত ঘুমাতে পারতাম না। প্রতি 2 ঘন্টা অন্তরে অন্তরে মেয়েকে গিয়ে ফিটিং করতাম। আর সেই মুহূর্তে সে তো আসেইনি। আসার পরে সে চলে গেছে অন্য মানুষের কাছে। তার রুমাল, তার মাস্কের মধ্যে লিপস্টিকের দাগ। সে যখন আসে তাকে বাড়িতে আমি ঢুকতে দিই না, তাকে আমি মারি। আমি 2-4টা চর মারি, তাকে ঢুকতে দেব না। সে ঢুকে তার মেয়েকে দেখে বলে, আমার মেয়েকে দেখে আমার বুকের ভিতর কাঁদছে বলে, সে ওইটা তার বানানো নাটক ছিল। সে চলে গেল, মেয়েকে ছুলো না। উনি ছোট বাচ্চা ধরতে পারে না, ছুলো না, চলে গেল। বলছে আমার চাচার বাড়ি যেতে হবে, নইলে বাড়ি থেকে আমাকে প্রেশার দিচ্ছে, ওরা যদি জানতে পারে আমি এখানে এসছি তাহলে সমস্যা হবে। চলে গেল। তারপরে তার 1 সপ্তাহ মাথায় উনি আসলো মেয়ের জন্য। মেয়েকে ফিটিং করাতে পারছি না, মেয়েকে নেন দুধ খাওয়াবো, তার জন্য দুধ নিয়ে আসলো। 2 মিনিট বসে সে চলে গেল। তার সমস্যা, তার ট্রেন ধরতে হবে সে, অথচ অনেকক্ষণ আগে আমি ট্রেনের টিকিট করে দিয়েছিলাম। সে অনেকক্ষণ আগে এসে বলছে আমি কোম্পানির সাথে দেখা করে তারপর আমি এখানে এসে আমি থাকতে পারবো না, চলে গেল।
মেয়েকে নিয়ে 2.5 মাসের মাথায় আমি যখন যাই তখন আমাকে অপবাদ দিল, অনেক রকমের অপবাদ দিল, আমার আইডেন্টি নিয়ে অপবাদ দিল, অনেক কিছু করলো। ওখানে ওনার একজন চাচা হয় সম্পর্কে, ওই চাচাটা তখন ওনার পজিশনে ছিল না, উনি মানে একটা ভালো পজিশনে ছিল আগে, তখন উনি ওই পজিশনে উনার একটা ইলেকশন হয়, উনি আমাকে তবু একটা মিউচুয়াল করে দেয় যে তুমি বিয়ে করেছে দুটো, তোমার সংসার করতে হবে, কেন তুমি সংসার করবে না, তুমি তো এইভাবে অন্য মেয়ের জীবন নষ্ট করতে পারো না। হয়ে গেল, আমাকে তালাকের কাগজ পাঠায়। তারপরে তালাকের কাগজ পাঠাবার পরে সেই কাগজটা কি করলো, আমার কাছে আসলো। আসার পরে আমি দেখে খুব কান্নাকাটি করে আমি থানায় যাই। তার আত্মীয় স্বজন আমায় বলল, তুই আয়, এসে এখানে কিছু একটা কর। আমি গেলাম। যেই মানুষগুলো আমাকে উস্কিয়েছিল আমাকে বিচারে সফলতা এনে দেবে, আর সেই মানুষগুলো আমাকে লাত মেরে তাড়িয়ে দিল। তারপরে থানায় গেলাম, আমি বললাম যে আমি কিভাবে এখানে এসছি, আমার সাথে কি কি হয়েছে। ও যখন বলেছে যে ওর আত্মীয়, ও বলেছে ও অমুক জায়গা থেকে এসছে, ও এইভাবে এসছে, তখন আমার নিজেকে বাঁচাবার জন্য আমার তো সত্যি বলতেই হবে। আমি আমার সত্যিটা বলেছি। বলার পরে ও বলল যে আমার সাথে সংসার করবে না। তারপরে আবার আমি ডিসেম্বরের 24 তারিখে তার বাড়ি আসি। হ্যাঁ, সে বলল আমাকে টাকা পয়সা দেবে বলে দেয়নি। আমি আবার আসি। আসার পরে আমি কারণ তার আত্মীয় আমাকে বলল আসতে, আমি আসলাম শীতের মধ্যে মেয়েকে নিয়ে তার বাড়ির সামনে বসলাম। তার আরেকটা আত্মীয়র বাড়িতে আমাকে ঢুকিয়ে দিল। তারা আমাকে রাতে জায়গা দিল। তার আগেও তারা আমাকে আরেকদিন যখন মেয়েকে 2.5 মাসে নিয়ে এসেছি, তারা আমাকে জায়গা দিয়েছিল। তারপরে যখন এরা আমাকে রাতের বেলা জায়গা দিল, আমি ছিলাম। পরের দিন আমার বর আসলো, সবকিছু হলো, বলল যে সে আমার সাথে সংসার করবে। উনার বউ বলছে আমি সুসাইড করব, ওর সাথে সংসার করতে তুমি পারবে না। তারপরে কাগজপত্র করা হলো, সবকিছু করা হলো, লিখিত দিল সে আমার কাছে আসবে। সে আমাকে নিয়ে গেল একটা জায়গায়, মনে নেই, সেখানে নিয়ে রাতে হোটেলে রাখলো। সে আমাকে মারধর করলো, প্রচুর মারধর করলো। আমি সকালবেলায় বলেছি যে আমি গলায় দড়ি দিব। হোটেলওয়ালাকে বলি এই জায়গার অ্যাড্রেসটা কি আছে আমাকে বলেন। আর আমার ফোন ভেঙে গেছে, সেই দিন ও ভেঙে দিয়েছে, আমি লাইভে এসেছিলাম তাই। তারপরে হোটেলওয়ালাকে আমি বললাম যে আমাকে একটু ফোন দেন, ফোন দিচ্ছিল না। আমি বললাম তাহলে এবার আমি সুসাইড করবো। প্রচুর মারে, আবার আমাকে খুব মারে। আমার মেয়েকে নিয়ে বোধহয় প্রথম তার সাথে একদিন রাত আমি তার পাশে ছিলাম। আমার মেয়েকে নিয়ে, মেয়েকে কোলে নিত না, তার আত্মীয়কে বলতাম। তখন তার আত্মীয়র সাথে ওই ছেলেটার বিয়ে হয়নি, ওই ছেলেটাকে মামা বলতাম, মামা একটু বলেন না মামা মেয়েকে কোলে নিতে। হাউমাউ করে কাঁদতাম। মেয়ের মাথায় চুল ছিল না, ওকে ন্যাড়ে করেছিলাম, চুল হচ্ছিল না। বলছিল কি ও সব সময় ঘুমায়, তার মানে তুমি ওকে, হ্যাঁ, ওষুধ খাইয়ে ঘুম পাড়াও, আমি ডিএনএ টেস্ট করবো। আমি বললাম ডিএনএ টেস্ট করবেন, করেন, কোনো অসুবিধা নেই। আমি 9 খানা ওষুধ খেলাম। খাওয়ার পরে আমি ওখানে সুসাইড করলাম। ওষুধ খাওয়ার পরে আমার তো মানে কোনো হুঁশ জ্ঞান কিছু নেই। আমাকে নিয়ে কাটোয়ায় হসপিটালে নিয়ে যায়। আমি যে এই ভিডিওতে যে কথাগুলো বলছি, ওখানকার গ্রামের যে লোকগুলো শুনবে, আমি যদি একটা মিথ্যে কথা বলি আমার মুখে জানি তারা জুতো মারে। আমি এই মুখ কাউকে দেখাবো না। আমার এই প্রত্যেকটা কথা যদি মিথ্যে হয়, আমি একটাও কথা মিথ্যে বলছি না। তারপরে তো আমাকে হসপিটালে নিয়ে যায় আমার মেয়েকে। তার মা, তার বউ নাকি দুধ খাওয়ায় তাকে, তাকে নাকি কোলে নেয় রাতের বেলায়, আমাকে নিয়ে আসে। আমি ওখান থেকে ছুটে চলে আসি। আমার যখন হুঁশ আসে আমাকে ইঞ্জেকশন দেয়, অনেকগুলো ইঞ্জেকশন দেয়, স্যালাইন দেয়, হাত দিয়ে রক্ত গড়ে গড়ে পড়ছে। আমি ওখান থেকে পালিয়ে আসি। আমার মেয়েকে কে দেখবে? আমি চলে আসি। তারপর আমার মেয়েকে নিয়ে সেদিন রাতে আমি ছিলাম। পরের দিন মিডিয়া আসে, মিডিয়ায় সাইন টাইন করে আমাকে ওর কাছে পাঠায়। ও যে বললাম না হোটেলে নিয়ে যায়, হোটেলে নিয়ে যাওয়ার এই ঘটনা। তারপরে ওর জামাইবাবু, ও দুলাভাই আমায় নিয়ে যায়, মানে ও গাড়ি পাঠায়, ও আর আমি যাই ওর দুলাভাই সহকারে তার পরিচিত একটা হোটেলে, সেখানেই মারধর করে। সেখান থেকে কলকাতায় নিয়ে আসে।
নিয়ে আসার পরে বলছে যে উনি আসবে আমার কাছে, হ্যাঁ সপ্তাহে 2 দিন করে, ওখানে কাগজ কলমে লেখা ছিল সপ্তাহে 2 দিন করে আসবে। দিয়ে উনি আসলো না। আমি 1 সপ্তাহ 10 দিনের মাথায় আমি আবার যাই, যাওয়ার পরে ওখানে একজন যুবক মানে যুবক সভাপতি হয়, মানে যাই হোক উনি একজন সভাপতি, ওনার কাছে যাই। আমাকে ওর বাবা বলে 10 লাখ টাকা দিবে। আমি ওকে বলি আমি ছাড়বো না, যদি ছাড়তে হয় তাহলে 50 লাখ টাকা দিয়ে ছাড়তে হবে। আমার তো ওকে ছাড়ার ইচ্ছে নেই, আমি ওকে ছাড়বো না, আমি ওর 50 লাখ কেন 50 পয়সা চাই না। তারপরে ওখান থেকে নির্ধারিত হয় প্রতি মাসে 5 তারিখের মধ্যে আমাকে 13,000 টাকা দিবে। তারপরে সেখান থেকে চলে যায়, হয়ে গেল। আমি মার্চ মাসে 2022 সালে মার্চ মাসে তার বাড়ির সামনে আবার যাই, তার সাথে দেখা করব। আমাকে ওখান থেকে লোকজন দিয়ে পুলিশদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দিল, চলে আসলাম। মার্চ মাসের 3 তারিখে সে আমার নামে 2022 সালে কেস করে, ডিভোর্স কেস করার পরেও সে আমার সাথে কথা বলতো। আমি ছোট ছোট সে বহরমপুর নামে একটা জায়গায় সে চলে গেল তার ছেলেকে স্কুলে ভর্তি করবে। ওখান থেকে তার বাড়ি থেকে সে পালিয়ে গেল। ওখান থেকে আমি যখন জানতে পারলাম, আমি খুঁজতে 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 পেলাম বোন, এই আগস্ট। মুহূর্তের অবস্থাটা কি বলেন তো? বুঝলাম আপনার প্রতারণার অনেক গল্প। এই মুহূর্তের অবস্থাটা কি? এই মুহূর্তে উনি কেস করার পরে দুই বছর আমার সাথে সংসার করে, আমাকে নিয়ে কিভাবে সংসার করে পুতুল খেলার মতন। উনি আমাকে লুকিয়ে রাখবে, লুকিয়ে রাখলো পুতুল খেলার মতন। উনি অন্য মানুষের সাথে কথা বলবে, তা ঠিক আছে। অন্য মেয়েদের কাছে যাবে, তা ঠিক আছে। এখন জানি না উনি যায় কি যায় না, ওইটা উনি আর ওনার আল্লাহ জানেন। উনি আমার কাছে যেই পরিমাণে কসম খেয়েছে আর আমাকে ছাড়বে না, গত বছর জুলাই মাসের 31 তারিখে উনি আবার আমাকে নিকা করে। অথচ উনি দীর্ঘ এই 9 তারিখ, জানুয়ারি মাসের 9 তারিখে ওনাকে কোর্টে দেখা হয়েছিল আমার। এখনো অব্দি ওনার চেহারা কেমন জানি না, আমাকে টাকা পয়সাও দেয় না। দুটো ঈদ গেল আমার বাচ্চাটারও খোঁজ নেয় না। আমার একটাই কথা আছে, আরো 2 বছর কেন আমার কাছে ও আসলো, এসে আমাকে কেন এরকম অসহায় করে ছেড়ে বাবাই বাবাই চলে গেল। এক, দ্বিতীয়ত আমার ছেলে মরে গেছে, ও আমার ছেলের মাইয়াতের পুরা খরচা ও দিয়েছে, কিন্তু আমি মানসিক ভাবে ঠিক ছিলাম না। ও কেন আমার ছেড়ে চলে গেল, আমি তো ওকে ছাড়িনি। আমি ওর প্রত্যেক ঘন্টায় আমি অত্যাচার সহ্য করে নিয়েছি। আমার মেয়েটা বাবা বাবা করে। আমি 20 দিন আগে আমার মেয়েকে পাঠিয়েছিলাম একটা টুকটুকিকে দিয়ে, আমার একটা ছোটখাটো একটা অপারেশন হয়েছিল পাইলসের, আমি টুকটুকি আলাকে দিয়ে পাঠিয়েছি। ওর বউ আবার আমার নামে হ্যারাসমেন্ট কেস করে দেয়, ওর বউ আমার নামে মিথ্যে কেস করেছে। অ্যাটেম্পট টু মার্ডার 2000 এই বছরের জানুয়ারি মাসে, যখন আমার বর আমার কাছে জানুয়ারি মাসের 6 তারিখে আসলো যে ও তার ভাইকে নিয়ে তুমি ওখানে থেকো না, তুমি কলকাতায় থাকো। আমি বললাম 2 বছর, এতদিন বিয়ে হওয়ার পরে 2 বছর এরকম করে কিভাবে থাকতো জানেন? আমি যেতাম হোটেলে, থাকতাম কলকাতা থেকে যেতাম হোটেলে, থাকতাম 2 ঘন্টার জন্য 1.5 ঘন্টার জন্য। এই সময় আসতো ওই সময় আসতো, আমাকে এরকম করে সে টাইম দিত, কারণ তার বউ জানতে পারলে সমস্যা আছে। আর যেদিন ওর বউয়ের আত্মীয় নানা না কে মারা গেছে, তখন সে ওই রাতটা আমার কাছে 3 বছর পরে একটা দিন রাত ছিল। তারপরে এই ডিসেম্বর মাসে তার বউ 30 তারিখে তার বাপের বাড়ি গেছে, তার মা এসে তাকে নিয়ে গেছে। 24 তারিখে গেলাম, 24, 25 2 দিন ছিলাম। তার মধ্যে 24 তারিখ রাতে আমার কাছে সে ছিল। তার কাছে আমার তার জন্য আমার তার কাছে আমার জন্য কোনো সময় নেই। তার জন্য আমার জন্য তার কাছে শুধু মিথ্যে অপবাদ, মিথ্যে কথা, মিথ্যে সান্ত্বনা ছাড়া কিচ্ছু ছিল না, একটা কিচ্ছু ছিল প্রশ্নের না। উত্তর দেন তো বোন, এই যে এত ঘটনা পরে ঘটতেছে, আপনি যখন বিয়ে করেন তাকে, তার আগে কি একবারের জন্য তার বাড়িতে যাওয়া বা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? জি না, কিচ্ছু করি নাই, কারণ আমি তাকে অনেক অনেক বিশ্বাস করে ফেলেছি। এর জন্য বিশ্বাস করেছি, সে আমাকে বলেছে, তার বাড়ির ঠিকানা দিয়েছে, সব দিয়েছে।
তার বাড়ির সালার, তার আধার কার্ড সব দিয়েছে। সে বলল আমি আমার বাপ মাকে মানাবো, কারণ আমার বাপ মা এই মুহূর্তে মানবে না। আমি ভাবলাম যে হতে পারে অনেকটা পরিবারে হয় যে ছেলে বিয়ে করার পরে বাপ মা মানে। তা ওর বাপ মায়ের কথা হচ্ছে যে আমার ছেলে আগে বিয়ে করেছে, আমরা তাকে মেনেছি, আমরা তোমাকে মানবো না। আমার ছেলে 100টা বিয়ে করলে কি আমরা 100টা বউকে মানবো? ওরা মানেনি, ওরা মানবে না। আমার কথা বোন, হচ্ছে আমায় না লাস্টলি যদি বলেন যে আপনার লাইফ থেকে কোনো কিছু শেখার আছে, কি বলেন তো? আমি সব থেকে বড় কথা বলবো, বিবাহিত পুরুষকে তো কখনো বিয়ে করবে না, এক। দ্বিতীয়ত আহ, মানুষের মিথ্যাটাকে আগে যাচাই করবে। তৃতীয়ত চরিত্রহীন পুরুষ কখনো ভালো হয় না। আর সে আমার কাছে এত রকমের মিথ্যে বলেছে, আমার বাচ্চাটা না দেখলে বলবেন, আমার বাচ্চাটার মুখ, আমার বাচ্চাটা সবসময় বাবাকে খুঁজে, আমার বাড়ির লোক এই যে 20-22 দিন আগে যে আমার মেয়েকে নিয়ে গেছিল না, ওর মাল বয়, মানে ওনার যে মাল নিয়ে টুকটুকি আলা রিক্সাওয়ালা, হ্যাঁ, যে নিয়ে অন্য অন্য জায়গায় দিয়ে আসে, রিক্সাওয়ালা উঠে বলে কি এই মেয়েটাকে আমাকে দিয়ে দেন, আমি লালন পালন করব। তখন ওর বউ উঠে বলছে এই আপনি মজা নিতে, এই তুমি মজা নিচ্ছ আমাদের, তোমার সাথে ঘটলে তুমি কি করতে, হ্যাঁ, তুমি কেন ওর মেয়েকে তুমি নিবে বলছো? এইভাবে বললো। আমার আমার নামে ওই পাড়ায় এমন কেউ নাই যে বলবে না যে আমি আমি অন্যায় করেছি। আচ্ছা, ওনার স্বামী এসছে দেখে আমি বিয়ে করেছি, ওনার স্বামী না আসলে তো আমি জীবনেও বিয়ে করতাম না, আমি কোনোদিন বিয়ে করতাম না। ওনার স্বামী, আমার মনে হচ্ছিল যে না, আমি একটা বিধবা, আমি এখানে ওখানে যাওয়ার থেকে ভালো একটা পুরুষ বিয়ে বিয়ে করতে চাইছে করি। আমার শ্বশুর বাড়ি থেকে বলেছিল বিয়ে করার জন্য, আমি তখনও ভাবলাম যে না, বিয়ে করবো না। তারপরে যখন দেখলাম না, এই জীবনে একা চলা খুব দায়, আমার একটা ছেলে আছে, আমার মাথার উপরে একটা ছাদ দরকার, আমার যখন ইজ্জত ঢাকার জন্য কাপড় দরকার হয়েছিল কেউ দেয়নি, কেউ দেয়নি। আমার মেজু বোন ওর স্বামীর কাছ থেকে মার খেয়ে দৌড় খেয়ে আমাকে কাপড় এনে দিত। আমার স্বামী মরে যাওয়ার পরে 9 মাসের মাথায় আমার আব্বা মরে যায়। আমার মা লোকের বাড়ি কাজ করতো, মেয়ের ছেলেকে দিয়ে লোকের বাড়ি বাড়ি কাজ করে খেয়েছি, গার্মেন্টসে কাজ করে খেয়েছি, কি আমার কোনো কষ্ট নাই আমার জীবনে, আমি করি নাই। আমার মা লাস্টে এমন একটা সময় গেছিল, আমার ছেলে 2 বছর বয়স, আমার বোন খাবার দিচ্ছিল না বলে স্বামী, আমার মা লোকের বাড়ি আমার মেয়েকে, আমার ছেলেকে নিয়ে ভিক্ষা করতে চলে গেছিল। আমার জীবনে এমন কিছু নাই আমি এই পুরুষকে বলিনি। আমার কথা আমার ছেলে বলতো, আম্মু আমার আব্বু তো নাই, ওর চাচারা ওর সবসময়, কোনো সময় ওর চাচারা খোঁজই নিত না, খোঁজ নিত না, কেউ নিত না। 2018 সালে একবার গেছিলাম ওর দাদু বাড়ি, আর যাওয়া হয়নি। প্রত্যেকবার ওর দাদু বাড়ি যাইতে চাইলে যাইতে দিত না। গত বছর ছেলেটা মরে যায় পানিতে পইড়া, আমার মালিক, আমি তাকে ছাড়া কিভাবে আছি, আমার আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। মানুষ বলে একটা সন্তান গেলে আরেকটা সন্তান থাকে না, সন্তান সন্তানই হয়। সে আমার বড় একটা সন্তান, আমার দুঃখ বুঝতো, বলতো আম্মু তোমার আমি কষ্ট করতে দিব না। আমার দাদু বাড়ি থেকে আম্মুর টাকা পয়সা পেলে আম্মু তোমাকে আমি সবার আগে ঘর বানায় দিব, আম্মু তুমি এত কষ্ট করো না আপু। বলতো কি, আমার মেয়ে হয়ে যাওয়ার পরে বলতো আবিদাকে তোর বাবা ভালোবাসে, আমার তো বাবা নাই, আবিদার বাবা তো আমাকে ভালোবাসে না। গত বছর মেয়ের যখন জন্মদিন, মেয়ের 3 নাম্বার জন্মদিন, আমি মেয়ের কাছে যাই ভাই, তখন আমার ছেলেকে আমি বড় একটা কেক আনি, আমার ছেলে আমাকে বলে আম্মু আমার সাইকেল লাগবে। আমি বললাম তোর চাচু আব্বুরে বল, তোর চাচু আব্বু নিয়ে দিবে। তা তখন ওর চাচু আব্বু আমাকে টাকা দিয়ে বললো কি ওকে সাইকেল এনে দিতে। এখন আমার বড় পা বলছে যে যদি ওরে সাইকেল এনে দিস, এটা হাইওয়ে রাস্তা, ও কখন কোথায় চলে যাবে। দুলাভাই বলে যে বাই চান্স যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার বাড়ির সামনে খুব অ্যাক্সিডেন্ট হয় ওনাদের বাড়ির সামনে,
এক পায়ে ঘুরে যে সাইকেল ওই সাইকেল এনে দিছে। বলে কি আবিদাকে তো আবিদার বাবা ভালোবাসে, আমাকে তো আমার বাবা নাই থেকে আবিদার বাবা ভালোবাসে না। যেই দিন মারা যাবে তার 3 দিন আগে মহিলা গেছে। বড় আম্মু আমার খুব কষ্ট হয়। কিতা কয় কি কিতা রে ফুট কইলা আমারে কয় আমি জানে তো আমি জানে বাবা ভালো পায়, আমারে তো বাবা নাই ভালো পাওয়ার কেউ নাই। বড় আম্মা আমারে কেউ নাই ভালো পাওয়ার। এইভাবে বলে সে বেচারা মরে গেছে সিলেট রশিদপুর রহমান পাম্পের নিচে পানিতে পড়ে মরে গেছে আমার বাচ্চাটা। আমি আমার দ্বিতীয় হাজবেন্ড মানে আমার দ্বিতীয় হাজবেন্ডের বউকে বললাম, ওকে ও তো জানতে পেরেছে, ফেসবুকে দেখেছে ওর বন্ধুরা, আমার ফেসবুকে ওর বান্ধবী বন্ধু আমার ফেসবুকে সবাই লাইনে মানে ফ্রেন্ডে আছে। তা আমি ওকে জানুয়ারি মাসে মেসেজ করেছি যে শিল্পা মানুষের জীবনে কত কিছু হয়, হ্যাঁ এরকম আমিও নাই ভুল করেছি, তোমার বড় নাই ভুল করেছে, ঠিক আছে যাই হোক বাদ দাও, যা হয়ে গেছে হয়ে গেছে। আমার তো একটা ছেলে দুনিয়া থেকে সরে গেছে চলে গেছে, এখন তো একটা মেয়ে আছে, তাকে তার বাবার কাছে যেতে দাও, তার বাবার স্বীকৃতিটা দাও। আমি একটাই কথা বলতাম আমার বরকে যে তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। আচ্ছা তার আবার প্রথম বইয়ের দ্বিতীয়বারের মতন একটা সন্তান হয়েছে 2024-এর ফেব্রুয়ারি 26 তারিখে, হ্যাঁ সেই ব্যাপারটাও নিয়ে সে আমাকে লুকিয়েছে। মানে এমন কিছু নাই যে সে আমাকে লুকাই নাই। তারপরে আমি বললাম তোমার তো 2টা সন্তান, আমার একটা এখন সন্তান আছে, আসতে যাইতে দাও, দিল না। বোন আর বোন জানুয়ারি আমি মাসে আমি অনেক শুনেছি। আমি মনে করি এখন শেষ করা উচিত। আপনার জি গল্পটা অনেক অদ্ভুত এবং আসলে আমি আমি জানি না যে এর সঙ্গে মানুষ রিলেট করবে কেমন করে and কি। কিন্তু এইটুকু আমি বুঝতে পেরেছি যে আ না জেনে হুট করে বিয়ে করাটা কত বেশি ভয়ংকর এবং অল্প ইনফরমেশন নিয়ে বা একটা মানুষকে খোঁজ না নিয়ে বিয়ে করলে কি হইতে পারে সেটা আপনার জীবনে দেখছিলাম। আমি আশা করি আপনি সঠিক বিচার পাবেন এবং আপনার সঙ্গে যা হয়েছে সেটা নিশ্চয়ই আর কারো সঙ্গে হবে না ইনশাআল্লাহ। ভাইয়া আমি চাই কমসে কম আমার মেয়েটাকে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই আমার মেয়েটাকে তার বাবা দেখ, তার বাবা যদি আমার সাথে সম্পর্ক না রাখে না রাখুক, তবে আমার মেয়েকে আমার কাছ থেকে সে দূরে না করুক, সে তাকেও জানি আমার মেয়ের কাছ থেকে দূরে না করে, সে জানি আমার মেয়ের কাছে আসে। ভাইয়া আমার একটাই অনুরোধ, আমি থানায় থানায় আমি এমন কোথাও নেই যে তাকে দেখে বিচারের মীমাংসা করার ব্যবস্থা করিনি। তারা কি করেছে, তার বউ উকিল দিয়ে বলে পাঠিয়েছে আমাকে 20 লাখ টাকা আমাকে দিবে, 5 লাখ টাকা উকিলালা খাবে। আমি চাই না ভাইয়া ওর ওর ওই ডিভোর্সের টাকা খাইতে, আমি ডিভোর্সের টাকা খাইতে চাই না। ও যদি আমার সাথে সংসার নাও করে আমার সন্তানের কাছে আসুক। আমার মেয়েটা ছোট, আমার ছেলেটা বাবা থাকতে বাবা ওর বাবা ছিল না দেখে বাবার ভালোবাসা পায়নি, আমার মেয়েটা বাবা থাকতে বাবার ভালোবাসা পায় না। আল্লাহ ভালো আমার করুক আজকে। একটাই অনুরোধ, জানি না এই ভিডিওর পরে আমি দুনিয়ায় থাকবো কি থাকবো না, আমি মানসিক ভাবে অনেক ক্লান্ত। আমার মেয়েটাকে কমসে কম ওর বাবা খুলে নেক। আমি সেই দিন পাঠিয়েছিলাম, বলছে বাবার দোকানে যে বলবো বাবা চকলেট কিনে দাও বাবা। আমার মেয়েটাকে দেখলে ভাইয়া বলবে একটা পড়ি, ঠিক ওর বাবার মতন। কিভাবে অস্বীকার করে তার বউ লোকের কাছে বলে বেড়ায় এটা আমার পরের সন্তান না। আমি আইন থেকে লড়বো, ডিএনএ টেস্ট করব, তবে আমি একটাই কথা বলবো আমার বাচ্চাটাকে এইভাবে যেন না ফেলে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক অপমান করে, আমি গেলেই পুলিশ দিয়ে তারা তাড়িয়ে দেয়। আমি রোজার ঈদের আগের দিন গেছি, আমার স্বামীর বড় বড় বউ
তার মা আমাকে তাদের ঘরের ভিতর দরজা দিয়ে আমার সাথে কথা বলছে ও তোমার সাথে সংসার করবে না, ওর মা বাবা তোমায় মেনে নেয়নি, মেনে নিবে না। আমি বললাম খালা আমার আমার কি দোষ আছে? আমার দোষ, আমার সন্তানের কি দোষ? কালকে ঈদ, বাচ্চাটার সাথে এখনো অব্দি ঈদ করেনি। বলেন না আপনার মেয়েকে যে 10 মিনিটের জন্য বসতে, বা ওকে ওর বাবাকে নিয়ে এসে। বোন আমি শেষ করছি। আমি অ্যাকচুয়ালি শেষ করছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই আপনার জীবনটা আসলে যেই জর্জরিত গল্প এটা শেষ হবার না। তারপর আমাদের তরফ থেকে দোয়া থাকলো এবং আমরা বিশ্বাস করি এরকম ভয়াবহ অন্যায়ের বিচার আপনি নিশ্চয়ই পাবেন। আর আমাদের ভিডিওটা যারা দেখছেন ইন্ডিয়াতে, আপনারা দয়া করে সচেতন থাকবেন এবং অবশ্যই শেয়ার করবেন যেন উনি আ মানে সঠিক বিচারটা পায় এবং উনাকে কেউ ভুল না বোঝে। থ্যাংক ইউ বোন। God bless you. জি, 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 আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।